আমরা যে কথা বলছিলাম যে অতি সহজে একটা মানুষের সবকিছু তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু ডক্টর গৌতম রায় তার সঙ্গে ছিলেন, সঙ্গীতের বরপুত্রের সঙ্গে ছিলেন। তার পক্ষে যতটা সাধ্য, ইচ্ছা করে ছিলেন না, এটা আমরা বিশ্বাস করি, উনি ইন্টেনশনালি ছিলেন না। মন্দিরে দেবতার কাছে গিয়ে কোনো ভক্ত যেমন নিজেকে হারিয়ে ফেলে, কেউ কেউ জ্ঞান হারান, অজ্ঞান হন যেটা বলে, তখন অজ্ঞান অবস্থায় কে কি করেন সেই ভক্ত কিন্তু নিজে জানতে পারেন না, দেবতা কিন্তু ঠিক দেখেন। এক্ষেত্রেও ওনার সঙ্গে কথা বলে আমরা এইটুকু ধরতে পারি যে একজন দেবতার প্রতি যে আরতি, সেই আরতি ডক্টর গৌতম রায় মান্নাদের প্রতি। সেই আরতি থেকে উনি ছবি তোলেন, উনি লেখেন, উনি সব তার সঙ্গে যান। আর একটা ছোট্ট প্রশ্ন ওনাকে করব, এটা আমাদের নিজেদের জানার জন্য, এটা তো কোনো কোশ্চেনের নয় যে কতগুলো কোশ্চেন করছি আর উনি উত্তর দিচ্ছেন, এটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি, মান্নাদের সঙ্গে দেখাটাই আমি শেয়ার করছি। সেটা হচ্ছে অনেক বড় বড় মঞ্চে মান্নাদে অনুষ্ঠান করেছেন, এটা তো ঘটনা, বারে বারে করেছেন, অনেকবার করেছেন, এবং অনেকবারই ডক্টর গৌতম রায় সেখানে উপস্থিত থেকেছেন। আমি ছোট্ট করে জানতে চাইব, ধরুন বড় মঞ্চে উনি গান করছেন, গান করতে করতে থেমে গিয়ে গানটা আবার রিপিট করলেন, বা কোনো একটা অফবিট ঘটনা ঘটলো মঞ্চে, এমন কিছু অভিজ্ঞতা ডক্টর গৌতম রায়ের আছে? যদি থাকে একটুখানি যদি শেয়ার করেন। উনি তো মঞ্চে অনেক কিছু হতো, একমাত্র উনি সাক্ষী। হ্যাঁ, ওরকম ছোট ছোট ঘটনা ঘটেছে, একটা দুটো জিনিস মানে উনি একটা গান ধরলেন, ধরে আর্ধেক মাঝখান থেকে হয়তো অন্য গানে চলে গেছেন, ভাষা খাতা উল্টে পাল্টে দেখতে দেখতে গান ফুরিয়ে গেছে। মাঝে মাঝে খাতা আপনার কাছে থাকতো, সেটাও আমরা তথ্য বলছি আমাদের। হ্যাঁ, সেটা থাকতো। ওই ওই সম্বর্ধনা দেওয়ার যেখানে ব্যাপার থাকতো, হয়তো তারা গান করবে এই অ্যাসাম্পশন একটা, বা এই মোহরকুঞ্জে গিয়েও তো আপনার সঙ্গে মোহরকুঞ্জে, এক্স্যাক্টলি মোহরকুঞ্জেও একই কাণ্ড হয়েছিল। উনি বললেন যে এই ব্যাপার, আমার তখন খাতা নিয়ে যাওয়া হয়নি, কেননা ওরা বলেছিলেন যে শুধু সম্বর্ধনা দেওয়া হবে। তারপরেই বললেন গান, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন স্টেজে, উনি বললেন যে মান্নাদা আপনি এসছেন, গান হবে না একটু? উনি বললেন আমি তো কিছুই খাতা আনিনি, মিউজিশিয়ান নেই, বলে সব মিউজিশিয়ানরা আছে, বলতেই সবাই চলে এসে বসে পড়লেন। তারপর গানের ভাষা মনে নেই ওনার, আমাকে বললেন তুমি বসো পাশে। তো আমি পাশে বসেছিলাম, যতটা পেরেছি মনে করিয়ে দিয়েছি, কিন্তু তখন মুশকিল হলো কি, আমি ওই পোর্শনটা তো আর রেকর্ড করতে পারলাম না। তারপরে হঠাৎ দেখি আমাদের পল্লব ঘোষ, উনি একটা গানের খাতা নিয়ে যাচ্ছেন, আমি ওনাকে ডেকে পাশে বসালাম যে আপনার কাছে সব গান লেখা আছে না, বসুন আপনি। আমি তারপর থেকে রেকর্ড করেছি। এইসব হয়েছে, কিন্তু আমার রেকর্ডিং নিয়ে আমার অন্য দুটো ঘটনার কথা খুব মনে পড়ছে, এটা বলি। হ্যাঁ, এটা হচ্ছে, একটা হচ্ছে HMV-তে একবার রেকর্ড হচ্ছিল, তো উনি তো রেকর্ডিং এর আগে প্রচুর রিহার্সাল করলেন, আমি রিহার্সালটা তুলেছি। তখন ওখানে তো ভায়োলিন ব্রাদার্স ছিলেন, আরো সব যারা মিউজিশিয়ান, সব মিউজিক অ্যারেঞ্জ করেছিলেন শান্তনু বসু, ওরা সব করলেন। আমার রেকর্ড ফেকর্ড করা হয়েছে, মানে সেগুলো রেকর্ড করেছি। তারপর উনি যখন HMV স্টুডিওতে কাঁচের ঘরে গেলেন রেকর্ডটা করবে বলেন, রেকর্ডিংটা করবে বলেন, তো আমাকে দুজন লোক এসে বললেন এই আর না, বন্ধ করুন, মান্নাদা ভীষণ রেগে যাবেন, এই রেকর্ডিং এর সময় একদম কিছু রেকর্ড করবেন না। একদম থাক বাবা, যদি গান খারাপ হয়ে যায় কি আর হবে, বলে ক্যামেরা গুটিয়ে বসে পড়লাম। উনি কাঁচের ঘর থেকে ওই ঘটনাটা দেখেছিলেন। আচ্ছা, দেখে দেখি গান শুরু করছেন না, তারপর মাইক চালু হয়ে গেছে, তো মানে বাইরে শোনা যাবে কোন কথা বললে। হঠাৎ দেখি বলি কি হলো গৌতম, তুমি তো ক্যামেরা নিয়ে আসছো না, আমি তো গান শুরু করতেই পারছি না। আমি তো তিড়িং করে উল্টো ক্যামেরা নিয়ে গান রেকর্ড করলাম, তখন দেখি লোক দুটো মুখ চাওয়াচাই করে কোথায় হাওয়া হয়ে গেল। এই একটা ঘটনা। আর একটা ঘটনা আমি রেকর্ড করতে পারিনি, আমার সারা জীবনের আফসোস থাকবে। সেটা হচ্ছে যে যেদিন যাদবপুর ইউনিভার্সিটিতে ওনাকে ডিলিট দেওয়া হয়, সেদিন আমি তো রেকর্ড করেছিলাম পুরোটা, কিন্তু তারপরে ওনার যাওয়ার কথা ছিল সন্ধ্যা মুখার্জির বাড়ি, কেননা সেই দিন সন্ধ্যাবেলা, তার পরের দিন সন্ধ্যাবেলা 25শে ডিসেম্বর, যাদবপুরের কনভোকেশন হয় 24শে ডিসেম্বর সব সময়, আর এটা 25শে ডিসেম্বর সায়েন্স সিটিতে, যেটা বিখ্যাত প্রোগ্রাম হয়েছিল বাংলাদেশ সন্ধ্যা মুখার্জি। তো সেই প্রোগ্রামের রিহার্সালের জন্য ওনার সন্ধ্যা মুখার্জির বাড়ি যাওয়ার কথা ছিল। তো তার আগে আমি সন্ধ্যাদির বাড়ি গিয়েছিলাম, কিন্তু
শ্যামল গুপ্তর সঙ্গে আমার খুব একটা আলাপচারিতা ভালো হয়নি, যার জন্য আমার ঠিক আর ভালো লাগেনি। তো আমার গাড়িতে উঠছেন, আমি বললাম কাকু আপনি যান তাহলে, আমি তাহলে চলে যাই বাড়ি। বলে না না চলো 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 বলে আমাকে ধরে গাড়িতে তুলে দিলেন। আমি বললাম ওখানে যাবেন, ওখানে গিয়ে মানে আমার তো ছবি তুলতে পারবো না। বলে চলো তো, বলে গেলাম সন্ধ্যাদির বাড়ি। অবাক কাণ্ড, শ্যামলবাবু নিচে ছিলেন, দরজা খুলে দিলেন। উনি তো মান্নাদেরকে দেখে খুবই অভ্যর্থনা করলেন, পেছনে আমাকে দেখে একটু ঘাবড়ে গেলেন কোত্থেকে। তো তারপরে কাকু আমার পরিচয় করে দিলেন যেন আমি আসল লোক, উনি আমার সঙ্গে এসছেন এরম ভাবে। তো যাই হোক এইসব হলো টলো। তারপরে বললেন চলুন ওপরে চলুন, উনি বসে আছেন, সন্ধ্যাদি বসে আছেন। তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, প্রথমে উনি, তারপরে আমি, তার পেছনে শ্যামল গুপ্ত। উনি আমায় যেতে যেতে বলছেন এই একদম কিন্তু ছবি তুলবেন না, একদম ছবি তুলবেন না, বলতে বলতে যাচ্ছে। আমি বললাম তাহলে তুলবো না। সেদিন যেহেতু কনভোকেশনে গেছিলাম, আমার কাছে ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা, তারপরে আরও কিছু জিনিসপত্র সব ছিল, কিন্তু আমি চুপচাপ উঠলাম। উঠে একটা যে স্বর্গীয় দৃশ্য দেখেছি, এটা শুধু আমারই দেখা রইল, আর কেউ দেখতে পাবে না, কেন রেকর্ড করতে পারেনি। উনি দোতলায় উঠলেন, সন্ধ্যাদি এসে একটা ট্রেতে করে গোলাপ ফুলের পাপড়ি নিয়ে এসেছিলেন, সেটা ওনার পায়ে দিলেন, দিয়ে পুজো করলেন। এই দৃশ্যটা আমি নিজে চোখে দেখেছি, কিন্তু আমি রেকর্ড করতে পারিনি, কেননা শ্যামলবাবু পেছনে কন্টিনিউয়াসলি বলছিলেন রেকর্ড করবেন না। যাই হোক তারপরে তো মিস করলাম, গিয়ে বসলাম। ওনারা বেবিদা হারমোনিয়াম বাজাচ্ছিলেন, তো কাকু আর দিদি প্র্যাকটিস করলেন। উল্টো, আমার ঠিক উল্টো দিকে ওই বসে শ্যামলবাবু। শ্যামলবাবু বলছেন, চোখে ইশারা করছেন একদম রেকর্ড করবেন না, এই টাইপের ছবি তুলবেন না। কি জানি কিসের ওনার অ্যালার্জি ছিল। তো ওনার রিহার্সাল হয়ে গেল, তারপরে কাকু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে, দেখি আমরা এত গারমাজনা করলাম, তুমি রেকর্ডও করলে না, ছবিও তুললে না। আমি বললাম না, মানে উনি বারণ করছিলেন তাই। এবার দুধ তোলো, তো আর তো রেকর্ড করতে, মানে আর তো রিহার্সাল হবে না, তুমি এমনি স্টিল তোলো বলে সেই বিখ্যাত কয়েকটা ছবি যেগুলো লোকে দেখে কাগজে বেরিয়েছিল, আমার তোলা ওগুলো। তো সেই সব ছবিগুলো তুলেছিলাম। বেবিদা ছিলেন, সতীনাথ মুখার্জি গিয়েছিলেন। এইটা আমার একটা মানে তুলতে পারিনি, ছেলে ছিল, ওর নাম ভুলে গেছি, ও সন্ধ্যাদির কাজ টাজ করতো, ওর নাম ভুলে গেছি, ওই সেক্রেটারি টাইপের ছিল। আচ্ছা আচ্ছা, কি মুখার্জি, শ্যামল মুখার্জি নাকি নাম। তারপরে কিন্তু সন্ধ্যাদিদের সঙ্গে খুবই ভালো আমাদের সম্পর্ক হয়ে গিয়েছিল। আমরা যেতাম ওনার কাছে, উনি রান্না করে খাওয়াতেন, নিজে হাতে খাইয়ে দিতেন। তারপরে শ্যামলবাবু তখন খুবই ভালো, অনেক গল্প হতো। কি জানি কেন প্রথম দিন শুনছি, আমরা শেয়ার করছি। আরেকবারের ঘটনা বলবো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সেটা কফি হাউসের প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, সেটা এবিপি, হ্যাঁ এবিপি আনন্দ ওটা স্পন্সর করেছিল। আচ্ছা। তো সেটা সেদিন সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, অনেকে ছিলেন, একটা আড্ডার মতন আর কি। গৌরী ঘোষ আর কি জানো আমাদের পার্থ ঘোষ, গৌরী ঘোষ ছিলেন, একটা আড্ডা গান। তো আমি রেকর্ড করছি, হঠাৎ একজন এসে আমার বলে, এই আপনি রেকর্ড করছেন কেন, শিগগির বন্ধ করুন। আমি বললাম না, আমি তো ওনার সঙ্গে এসছি, আমি ওনার সব রেকর্ড করি আর্কাইভের জন্য। বলছে না হবে না, এবিপি আনন্দ এটা স্পন্সর করেছে, এটা তো করতে দেবো না। আমি বললাম এবিপি আনন্দ থেকে বলে দিলে হবে? বলে হ্যাঁ। আমি কাকে দিয়ে বলাবো? বললো সুমন দে যদি বলে। আমি সুমন দের সঙ্গে আমার খুব খাতির ছিল, সুমন দিকে ফোন করতে বলে দিল, আবার রেকর্ডিং করলাম, কিন্তু মাঝখানে দুটো গান মিস হয়ে গেল। এরকম আরেকবার হয়েছে, ওই এতে হরিশ পার্কে প্রোগ্রাম হচ্ছে, হরিশ পার্কে প্রোগ্রাম হলে সোমনাথ চট্টোপাধ্যায়ের মেয়ে জামাই, ওদের প্রোগ্রাম। উল্টো দিকের একটা বাড়িতে বসেছিলাম। তো সেদিন আবার আরেকটা ঘটনা মনে পড়ে গেল। সেদিন আমেরিকায় মানে ডুয়াল পার্সোনালিটি ছিল ওনার, সেটা বলছি পরে। তো সেদিন ওই রেকর্ড করছিলাম, যথারীতি আরেকজন সে পুলিশ ডেকে এনেছিল, বলছে এই যে রেকর্ড করছে, সেই একইভাবে তারপরে আবার করেছি। তো ওনার একটা ডুয়াল পার্সোনালিটি ছিল, সেটা বলবো? এটা জানতে হবে। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার।
উনি যখন বাড়িতে বসে থাকতেন অসম্ভব চুটকি বলতেন, অসম্ভব আড্ডাবাজ ছিলেন, অসম্ভব মিমিক্রি করতেন। আচ্ছা, সমস্ত আর্টিস্টের মিমিক্রি করতে পারতেন, রাজ কাপুর থেকে একদম তুলসী ইয়ে অব্দি, নবদ্বীপ হালদার অব্দি। আচ্ছা, দারুণ দারুণ, আমার কাছে সব রেকর্ড করা আছে। আচ্ছা, তো এইসব মিমিক্রি করে এগুলো করতেন, এগুলো সব রেকর্ডও করে রাখতাম। কিন্তু এই লোকই, এই মানুষই যখন গান নিয়ে বসতেন তখন পুরো অন্য মানুষ। তখন কিন্তু ধারে কাছে গিয়ে ডিস্টার্ব করা, এ করা, সেটা করা যেত না। গাড়িতে যখন প্রোগ্রামে যেতাম, উনিও গাড়িতে যেতে যেতে অনেক চুটকি, অনেক গল্প করতে করতে যেতেন। কাছাকাছি যেই এসে গেলেন, এসে হঠাৎ দেখে নিলেন কোথায় এসছি, কাছাকাছি এসছি, উনি এই রুমালটা বার করে মাথাটা মুছে নিয়ে টুপিটা পরে নিলেন। এই যে টুপিটা পরে নিলেন, এটা একটা ট্রানজিশন হয়ে যেত। সঙ্গে সঙ্গে উনি অন্য মানুষ, কখন কথা বলতে ভয় করতো। আমার এক বন্ধুর মা বলেছিলেন আমায় যে তুমি মান্নাদিকে গান করা অবস্থায় কোনোদিন ছুঁয়ে দেখেছো, প্রণাম প্রণাম করা? না, কেন? বলছেন বিবেকানন্দ একবার রামকৃষ্ণদেবকে ওই তপস্যার সময় ছুঁয়ে ফেলেছিলেন, শখ লেগেছিল। তো ছুঁয়ে দেখো তো শখ লাগে কিনা, উনি যখন গান করবেন। তো আমার সেই সাহস হয়নি, কেননা তখন উনি অন্য জগতের। যেমন ওনার বলছি, দুটো ঘটনার কথা বলি। এই যে বলছি যেটা হরিশ পার্কের প্রোগ্রাম, হরিশ পার্কের প্রোগ্রামে সেই দিনে আমেরিকায় ওনার বড় মেয়ে রমার অপারেশন হবে, সেইটাই প্রথম অপারেশন ছিল। উনি বসে ওই যে বাড়িতে বসতে দিয়েছিল হরিশ পার্কের উল্টো দিকে, উনি শুধু কেঁদেই চলেছেন যে আমি এক্ষুনি গান করতে উঠবো, কিন্তু এখন আমার এই সময় রমার এখন অপারেশন হবে, কত কষ্ট পাবে মেয়েটা বলে। ভীষণ স্নেহপ্রবণ ছিলেন তো, হ্যাঁ। তো উনি কাঁদছেন, আমি ভাবছি কি করে উনি এবার করবেন রেকর্ডটা, এই গানটা প্রোগ্রাম গাইবেন কি করে। যাই হোক, কিন্তু যেই ওনার শাকিল আনসারি বোধহয় ছিল, ওই কম্পেয়ার করছিল, তো উনি যখন নামটা অ্যানাউন্স করলেন, উনি উঠে গেলেন, তখন পুরো মান্না দে আলাদা, অন্য পুরো মানুষ। তখন উনি শুধুই মান্না দে, উনি তখন কারোর বাবা না, কারোর কেউ না। রবীন্দ্রনাথ ঠাকুরের তো একই ব্যাপার, উনি তখন তখন উনিও সেরকম নিজেকে ট্রান্সফর্ম করেছেন একদম রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার এরকম আরেকটা ঘটনা আপনাকে বলি। তখন আন্টি হসপিটাল এইখানে তালতলা একটা হসপিটালে ভর্তি ছিলেন, কি একটা হসপিটালের নাম ভুলে গেছি। তো কাকু সারাদিন ওনার কাছে বসে থাকতেন। আর সেই দিন ওই একটা গ্র্যান্ড হোটেলে ওনার একটা সিডি রিলিজ ছিল, আপকে খিদমত মে, এইটা একটা গজল, গীত গজল। তো ওনার 1টা-1:30 বেজে গেছে, 4টে থেকে অনুষ্ঠান। উনি আন্টির কাছেই বসে আছেন, মানে শুধু কি হলো লাগছে, এখানটা মুখ ঘোরাচ্ছে কেন এরম ভাবে, মানে কন্টিনিউয়াস সাপোর্ট যাকে বলে। তো ওনাকে বলে 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 বাড়িতে পাঠানো হলো। তো বাড়িতে পাঠানো হলো কেননা 4টে থেকে আবার প্রোগ্রাম আছে, লোকে বসে থাকবে ওনার জন্য। তো উনি কান্নাকাটি করতে করতে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে চান টান করে খেয়ে দিয়ে 4:30 গ্র্যান্ড হোটেলে চলে এলেন, একটা জেড ব্ল্যাকের ওই সাফারি স্যুট পরে। তখন উনি অন্য মান্না দে, সেই সাংবাদিকদের সঙ্গে কত ইয়ার্কি, মানে হাসি, গান, বক্তৃতা, কত। আমি ভাবছি আরে এই মানুষটা 2 ঘন্টা আগে এরকম কাঁদছিলেন, আর এখানে পুরো এরকম। আসলে যারা দেবতুল্য হন বা দেবতার অংশ হন, তাদের একটা ট্রান্সফরমেশন ঘটে। এই একই সময় আরেকটা ঘটনা ঘটেছিল। একই সময় কি হয়েছে, ওই বাংলাদেশের এক ভদ্রলোক একটা রেকর্ড করেছিলেন, সেটা লালন ফকিরের ওপর। আচ্ছা, সেই আন্টি তখন ওই নার্সিংহোমেই তখন ভর্তি। তো লালন ফকিরের গানের ডাবিং হবে এখানে একটা স্টুডিওতে দমদমে। তো সেই আর কি, হসপিটাল থেকে তোলা যায় না ওনাকে। আচ্ছা, কি গান করবো এখন আমি, এখানে থাকি এলাম। তারপরে নিয়ে যাওয়া হলো ওনাকে, ডাবিং করতে গিয়ে পুরো আলাদা আলাদা মানুষ, পুরো মেজাজে ডাবিং করলেন। তখন আর কারোর কিছু মনে নেই, তখন ওনার মধ্যে তো এই পার্থিব শরীরের কিছু নেই, তখন ওনার ট্রানজিশন হয়ে গেছে, উনি তখন শুধুই শিল্পী, মানে অপার্থিবতে উনি তখন প্রবেশ করেছেন।
পার্থিব থেকে অপার্থিবতে। এগুলো তো দেবতার অংশ যারা তাদের হয়, এগুলো আমাদের আপনাদের বা সব সাধারণ যারা আর কি তাদের তো হয় না। উনি দেবতার অংশ ছিলেন, সরস্বতীর বরপুত্র ছিলেন, ওনারই তো হবে। এবার আসবো একটু অন্য কথায়। অন্য কথায় মানে আমরা শুনেছি উনি কম্পিউটারের বই লিখেছেন, উনি অনেক ইনভেনশন করেছেন। আমরা এটাও জানি, অনেকে আবার জানিও না, ওনার নিজস্ব অর্থাৎ ডক্টর গৌতম রায় বই বলতেই আমরা অনেকেই প্রথমেই বলে ওটি জীবনের চর্চা বলে। সেই বই প্রসঙ্গে আসবো, বা মান্না দে মান্য বলেছ সেটা আসবো, বা শুধু মান্না দে এটা নিয়েও বই আছে সেটা আসবো। কিন্তু ওনার কবিতার বই আছে, গল্পগুচ্ছের বই আছে, অপ্রকাশ্য একটি জিনিস। ওই যে বলে না অশ্রুত গান, অশ্রুত কথা, অশ্রুত সুর, অর্থাৎ এটাও ওনার একটা অংশ। এটা মানে কোনটা? সৃষ্টিশীলতা। সব মানুষ তো সৃষ্টি করতে পারেন না, চেষ্টা করি আমরা সবাই, সবসময় করে উঠতে পারি না। এতে এত কিছুর মধ্যেও উনি ওনার আমার কাছেই আছে এক্ষুনি, পরে নিশ্চয়ই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই দেখুন কি লেখা আছে, অকবির কবিতা। একটি নয়, আরো অনেকগুলি আছে। এই অকবির কবিতা প্রথম বেরিয়েছিল এইটা, এই বইটা না, এইটা কিন্তু ওনারই আদেশে বেরিয়েছিল। হ্যাঁ বলুন। এর পেছনে একটা ঘটনা আছে। হ্যাঁ, সেই ঘটনাটা সেটা হচ্ছে যে 1 বছর 1 মে জন্মদিনে উনি কলকাতায় আসতে পারেননি, বম্বেতেই ছিলেন। আচ্ছা। তো আমি ওনাকে একটা কবিতা লিখে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, বেশ। এবং উনি তারপর কবিতা পেয়েই আমাকে ফোন করেছিলেন যে তুমি কবিতা লেখো। হ্যাঁ কাকু, একটু আধটু লিখি। বললেন শোনো, আমি তো এরপরে আমেরিকা যাচ্ছি, ফিরে এসে যেন দেখি এটা বই হিসেবে বেরিয়েছে। তো আমার তখন অনেক পাবলিশার ছিল, অনেক বই টই বেরোচ্ছে কম্পিউটারের, একজন তখন সামনেই ছিল। সেই সব শুনে টুনে অবাক, বলে আমায় দিন আমি বার করছি, বলে এই বইটা বেরিয়েছিল। এবং এই বইটা উৎসর্গ করা আছে পরম শ্রদ্ধেয় সঙ্গীত স্রষ্টা পদ্মশ্রী শ্রী মান্নাদের পদতলে শ্রদ্ধাঞ্জলি সহ ডক্টর গৌতম রায়। তখন উনি পদ্মভূষণ হননি। তখনও উনি পদ্মভূষণ হননি, ন্যাচারালি তখন উনি সেই জন্যই লেখা হয়েছে। এটা উনি পড়েছিলেন, পড়ে খুব খুশি হয়েছিলেন। এবং এরপরেও কবিতা সংকলন বেরিয়েছিল এইটা, এই বইটা না, এটা আরো কিছু কবিতা নিয়ে কবিতা সংকলন বেরিয়েছিল। এবং এটিও পরম শ্রদ্ধেয় শ্রী মান্নাদের ওনাকেই দেওয়া, তাকেই উৎসর্গ করা, যিনি আইসিএসির বই 4টি বই উৎসর্গ করেছিলেন তার জীবনে প্রথমবার তাকে। তিনি তো ন্যাচারালি এগুলো উৎসর্গ করবেনই, কিন্তু আশ্চর্য এটাই পরে কবিতার আরো কিছু এইটা শেষ বেলা তৃতীয়বারে এটা বেরিয়েছে। এটিও শ্রী মান্নাদের পদতলেই উৎসর্গ করেছেন ডক্টর গৌতম রায়। এবং এই বইগুলি নিশ্চয়ই একজন মানুষের সৃষ্টি, স্রষ্টা যিনি, তার সৃষ্টি। এখন এই সৃষ্টি আর স্রষ্টার মধ্যে না আমরা সাধারণ মানুষ হঠাৎ করে বুঝতে পারি না, কিন্তু বোঝার চেষ্টা করলে হয়তো বোঝা যায়। যেটা উনি করেছেন বলে আসবো সেই কথায়, কেন এই কথাটা বলি, আশ্চর্য। তারপরেই হাতে এসছে ডক্টর গৌতম রায়ের লেখা, যদি উনি ডক্টর কথাটা ব্যবহার করেন না। গল্পের জগতে ওনার প্রবেশ, খুব ইচ্ছে আছে এই বইটি আমার পড়ার, অবশ্যই পড়বো, ইচ্ছে শুধু নয় পড়বো, এটা ওনার কাছে আবদার। তো কাল্পনিক গল্পগুচ্ছ, তো আপনাকে এটা প্রেজেন্ট করলাম বইটা, আমি ধন্য হলাম, অবশ্যই আমি কৃতজ্ঞ। আমি সকালে আজকে স্টুডিওতে ঢোকার সঙ্গে সঙ্গে উনি আমাকে একটি বই উপহার দিয়েছেন, এটা আমার, সেই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, ঈশ্বরকে প্রণাম জানাই, ঈশ্বরকে শ্রদ্ধা জানাই, তার সঙ্গে মান্নাদেকেও নতচিত্তে প্রণাম জানাই। ওনার মাধ্যমে কি ছোঁয়া, আর উনি 2টি বই আজকে আমাকে দিলেন যা ওনার সৃষ্টি। উনি যদি দেবতার সঙ্গে মিশতে পারেন, চলতে পারেন, উনি যদি তার ভক্ত হন, তাহলে ওনার মাধ্যমে নিশ্চয়ই আমরা সবাই, ধরে নিন না মান্নাদের সঙ্গীত একাডেমির আমরা সবাই এই বই 2টি গ্রহণ করলাম ডক্টর গৌতম রায়ের কাছ থেকে। তাকে নতচিত্তে শ্রদ্ধা জানাই, অবশ্যই পড়ব। এবং পড়ার সঙ্গে সঙ্গে একটু আগে বলছিলাম না যে উনি তো নিজের সৃষ্টি করছেন, সৃষ্টি করতে করতে কোথায় যেন নিজের মনোজগতে হারিয়ে গিয়ে উনি তারপরে
একটু একটু করে কখন নিজের অগোচরে যে কাজটি করেছেন, এটি বোধহয় একটি দলিল, ঐতিহাসিক দলিল। সেই ঐতিহাসিক দলিলটি না থাকলে আমরা অনেক কিছু জানতে পারতাম না, সত্যিই জানতে পারতাম না। বিশ্বাস করুন, এই সেই বই, জীবনের জলসা করে। সবাই জানেন, তবু আরেকবার বলতে ইচ্ছে হলো বলে বলছি। আবার জানতে ইচ্ছে নয়, আবার বলতে ইচ্ছে হলো। জীবনের জলসা করে কখন যে একটু একটু করে নিজের তার সঙ্গে থেকে থেকে নানান কিছু সংগ্রহ করেছেন। আনন্দ পাবলিশার্স থেকে এই বইটি যখন বেরোয় হই হই করে এখনো বিক্রি হয়, এটা আমরা জানি। আমরা যারা শ্রোতা, আমরা যারা এই সাংস্কৃতিক জগতে কাজ করি, আমাদের তো তথ্য লাগে। আমরা যারা এইসব কাজ করি, আমাদের প্রচুর তথ্য লাগে। সেক্ষেত্রে অথেন্টিক আমরা বিশ্বাস করি কি কোনো লিখিত দলিল। আজকে যদি বলা হয় যে সরস্বতী বরপুত্র মান্নাদের ওপর কোনো দলিল আছে কারুর, তাহলে আক্ষরিক অর্থে সেই দলিলটি জীবনের জলসা ঘরে। সেই দলিলটি আরেকটি, মান্নাদে মান্য বরসু। ডক্টর গৌতম রায় অপরিসীম পরিশ্রম করে করেছেন, কিন্তু নিজের অজান্তে করেছেন, এটা আমি বলছি না। এটা একটা আমার বক্তব্য আছে। এরপরে এবং এরপরেই আরেকটি বই দেখাবো আপনাদের। এই বইটি আপনার ভিডিওতে আলাদা করেও দেখতে পাবেন, দেখানো হবে এই ভিডিওতে। মান্নাদে, এরপরে আরেকটি বই রয়েছে। তো এই বইগুলি সম্বন্ধে উনি কি করে নিজের অগোচরে এমন একটি ঐতিহাসিক দলিল সৃষ্টি করলেন, সেটা ওনার কাছে জানতে চাই। হ্যাঁ, এটাই বলি। আমি ওনাকে যত দেখেছি তত তো মুগ্ধ হয়েছি। তখন মনে হতো কি যে না, আমি ওনার ব্যক্তি সত্তা যেভাবে দেখতে পাই আর তো কারো দেখার সৌভাগ্য হচ্ছে না। কেননা ওনার ধারে কাছে আমি যেভাবে গেছি, মানে ওনার সত্যি কথা বলতে কি ওনার স্ত্রী ছাড়া কেউ সেভাবে চান্স পাননি। তো আমি যত ওনাকে মানুষ হিসেবে দেখেছি, চিনেছি, অবাক হয়েছি, প্রেমে পড়েছি। তারপরে মনে হলো এটা তো কেউ জানলোই না, কেউ তো জানার কারোর কথা না, কিন্তু জানার তো দরকার আছে। মানুষ মান্নাদে কেমন, গানের মান্নাদেকে অনেকেই জানেন, গানের লোকেরা জানেন, শ্রোতারা জানেন, এবং তিনি ভালো সুর দেন, ভালো গান করেন, সবাই জানে, আমার চেয়ে ভালোই জানে হয়তো। কিন্তু মানুষ মান্নাদের ব্যাপারটা তো কেউ জানে না। তো আমি তারপরে হঠাৎ মাথায় ঢুকলো ওনার একটা আত্মজীবনী খুব দরকার। তো ওনাকে বললাম, কাকু আপনার এতদিনে কোনো আত্মজীবনী লেখননি? বললেন না তো। আমি আবার কি একটা পালকির বাঁট, আমি আবার কি আত্মজীবনী লিখবো? আচ্ছা, ছোটবেলায় কি করেছি না করেছি। আমি বললাম না কাকু, আপনি লিখুন, এটা দরকার। বলছে না না, আমি একটা কে না কে, একটা দুটো পয়সা পেয়েছি, গান করেছি, আবার কি, এরকম ভাবে আমায় থামিয়ে দিতেন। আমার মাথায় ওটা ঢুকে গেছিল, সুতরাং আমি চট করে ওটা ছাড়িনি। প্রায়ই কথাবার্তার প্রসঙ্গে বলতাম। বলে বলে একদিন না, আমি সত্যি কথা বলতে আমি বলতে চাইনি, কিন্তু বলে ফেললাম কি কাকু আমি লিখে দেবো, আপনি দেখবেন। উনিও অবাক হয়ে দেখলেন যে এই লোকটা কি বলে রে বাবা, এই অন্য জগতের লোক, এ আবার আমার আত্মজীবনী কি লিখবে। কিন্তু আমি বলে ফেলেছি। উনিও বললেন হ্যাঁ ঠিক আছে, লেখো না, ভালো তো। তারপরে আমি নিজের সম্বিত ফিরে পেলাম যে কি বলে ফেললাম, ওনার মতো মানুষের আত্মজীবনী আমি লিখবো কি করে, আমি কি লিখতে পারি ওরকম ভাবে? কিন্তু ভাবলাম ঠিক আছে, উনি যখন বলেছেন চেষ্টা তো করি, বলে মনে মনে একটা ভাগ করে নিলাম যে এই চ্যাপ্টার হবে, ওই হবে, তো এই হবে। বললেন আমি কলকাতায় যখন আসবো তখন কতটা হয়েছে আমার দিয়ে আমি পড়ে দেখবো। ভালো বলে আমি তো তারপরে লিখতে শুরু করলাম। আমার তো সারাদিন পরিশ্রম করে রাত্রির 11টার পরে একটু সময় পেতাম, স্নান টান করে খেয়ে দিয়ে বসতাম। তো যতক্ষণ না একদম ঘুমিয়ে পড়তাম ততক্ষণই লিখতাম একটু একটু করে, এই করে করে লিখতাম। তারপর সেই লেখা তো উনি পড়তে পারবেন না আমার, ওটাকে বাংলায় টাইপ করালাম, করে উনি যখন কলকাতায় আসতেন আমি দিয়ে দিতাম। উনি ব্যাঙ্গালোরে গিয়ে পড়ে ওটা বলে দিতেন কিরম হয়েছে, ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, আর একটু লেখো, তবে এই নামটা ভুল আছে। ছোটবেলার বন্ধুদের যেমন নামটা ভুল ছিল, উনি ম্যানস্ক্রিপ্টে কারেকশন করে দিয়েছেন, সেই সব ম্যানস্ক্রিপ্ট রয়েছে আমার কাছে। তো এইভাবে হলো। কিন্তু এর মধ্যে 4 নম্বর চ্যাপ্টার যেটা আছে, যেটা হচ্ছে ওনার মাকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে লেখা, এইটা খুব সেন্সিটিভ এরিয়া ছিল অবশ্যই। কেননা আমি যখন ওই চ্যাপ্টারটা লিখবো, আমি কি করতাম সারাদিন ওনার সঙ্গে থেকে বা ওনার বিকাল থেকে আমি যা যা নতুন ঘটনা পেতাম ছোট ছোট করে লিখে রাখতাম। আচ্ছা বেশ।
তারপরে যখন আমি এই বইটা লিখতাম, প্রয়োজনীয় অংশগুলো ওখান থেকে নিয়ে নিয়ে লিখতাম। কিন্তু মার সম্বন্ধে তো খুবই জানতাম, মানে ভীষণ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, মায়ের কাছে কতভাবে কৃতজ্ঞ। আন্টিকেও উনি ভালোবাসেন ভীষণ, সেটাও জানতাম। কিন্তু একটা চ্যাপ্টার লিখতে গেলে তো আরো কিছু লিখতে হয়, অনেক তথ্য। তো সেই জন্যে ওটা খুব সেন্সিটিভ এরিয়া। একদিন আমি ফাঁকা পেয়ে, যখন উনি একদম ফাঁকা বসে আছেন ঘরে, একদিন বললাম, কাকু আমি তো এই চ্যাপ্টারটা এবার লিখবো, তো আপনার আন্টিকে তো আপনি খুব ভালোবাসেন, তো বিয়ের পর থেকে তো আমি বুঝতেই পারছি কি ভালো মানে এই ছিল, কিন্তু বিয়ের আগের কোনো মানে হ্যাঁ মানে কিছু এরকম। উনি ব্যাপারটা পুরো কথাটা বলার আগেই আমায় থামিয়ে দিলেন, বললেন হ্যাঁ বুঝেছি কি বলছো তুমি। ওসব বিয়ের আগে অনেক ছোটখাটো কিছু ব্যাপার থাকে কলেজে পড়ার সময়, তারপরে ওগুলো কোনো ব্যাপার না, কিন্তু তোমার আন্টির সঙ্গে আমার আলাপ হওয়ার পর থেকে আমার কোনোদিন কোনো দিকে তাকাতে হয়নি। তোমার আন্টি আমায় সব দিক থেকে বলিয়ে রেখেছিল। ওই সেই অপার প্রেম। এই কথাটা শুধু আমায় বলেছিলেন, তারপরে না আমি এইটুকু কথা নিয়ে তো একটা চ্যাপ্টার হয় না, কিন্তু আমি ওনার মানে কি বলবো মনের খবর যেটুকু পেয়েছিলাম, আন্টিকেও যেরকম ভাবে আমি ওনার কথা শুনেছিলাম, আন্টির সঙ্গে কথা বলে জেনেছিলাম, সেই সব নিয়ে আমি 4 নম্বর চ্যাপ্টারটা লিখেছি। অলমোস্ট 95% নিজের কল্পনায়, কেননা অত ডিটেলস জানা সম্ভব ছিল না। তো খুব ভয় ছিল ওই 4 নম্বর চ্যাপ্টারটা লেখার পরে, যে খুব বকাবকি করবেন বোধহয়, খুব পাকামি হয়ে গেছে, এইসব কি আবার এরকম কি, এইসব নিশ্চয়ই বলবেন। তো আমি ভয় ছিলাম। 4 নম্বর চ্যাপ্টারটা লিখে যখন দিয়েছিলাম, উনি নর্মালি এই লেখা দিলে ফ্লাইটে যেতে যেতে পড়ে ফেলতেন, হয় সেদিন বা তারপরের দিন সকালে ফোন করে বলতেন হ্যাঁ ভালো হয়েছে হয়েছে, বা এইখানটা এইটা ভুল আছে। কিন্তু এই 4 নম্বর চ্যাপ্টারটা নিয়ে 2-3 দিন কোনো ফোন করেননি। আমি আরো ভয় পেয়ে গেছিলাম। রোজ কলেজ থেকে ফিরে বাড়িতে জিজ্ঞেস করতাম কোনো ফোন এসেছিল কাকু, না। তো একদিন আমি আর থাকতে না পেরে প্রায় 3-4 দিন পরে আমি সন্ধ্যাবেলা, তখন এসটিডিতে ফোন করতে হতো, এই পাড়ার এসটিডি বুথ থেকে ফোন করলাম, তখন তো মোবাইল আসেনি না, তো ফোন করলাম ওনাকে। উনি হাওয়া করে কাঁদছেন, বলে তুমি এইসব কি লিখেছো। আমি তো আরো নার্ভাস হয়ে গেলাম যে কেন কাকু ভুল হয়ে গেছে, বাদ দিয়ে দেবো। বলছে না না কিচ্ছু ভুল হয়নি, কিন্তু আমি তো এত বলিনি তোমার, কি করে লিখলে অনুভূতি দিয়ে। হ্যাঁ, তো সেইটা তখন আমি বুঝলাম যে আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেছে। উনি এইটা আমায় যখন বললেন তখন আমি বুঝলাম এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তো এটা 2005 সালে 3 জানুয়ারি আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল, অক্সফোর্ড লাইব্রেরি যে এটা আছে উদ্যোতলা থেকে। এত ভিড় হয়েছিল যে রাস্তার ফুটপাতে অব্দি লোক ছিল। আর আমার বলার কথা হচ্ছে, আমার এই জীবনের জলসাঘরে আমি একটা লেখক হিসেবে নিজেকে ইয়ে করতে চাই না। তার কারণ হচ্ছে আমি লিখতে পারি না। আমি আমার জন্ম থেকে নিয়ে পর্যন্ত এই এত বছর ধরে আমি বেঁচে রয়েছি, সেই জন্য আমি আমার বাঁচা থাকার একটা বেঁচে থাকার আমার ছোট বয়স থেকে আমার যেভাবে আমি বড় হয়েছি সেই জিনিসগুলো আমার রোমন্থন করতে ভালো লাগে, এবং সময় সময় নিজেই আমি নিজের মধ্যে বসে বসে হাসি, নিজের মধ্যে কাঁদি, আমার মাকে মনে করি। আমার মাই হচ্ছে আমার গুরু, মা ছাড়া আমি কিছু জানি না। আর মা যেভাবে আমাকে ভালোবাসতেন
সেই মাকে আমি মনে করে করে গান করি। এখনো আমি গান করতে বসলে মাকে স্মরণ করি, গান করতে আরম্ভ করি। আর আমার যা বলবার কথা, যতটুকু বলবার কথা, সব জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমার ছেলের মতো গৌতম সে পরিশ্রম করে, অত্যন্ত পরিশ্রম করে সে অনেক সময় আমার কাছে বকুনি খেয়েছে। ওকে আমি বলতাম যে তুমি বড় বেশি আমাকে পুশ করছো ইত্যাদি, কিন্তু ও যেভাবে লিখলো এবং ধারণা করলো আমি নিজেই অবাক হয়ে যাই। আমি পারিনি, আমি নিজে লিখে দিয়েছিলাম ওকে যে তুমি অসাধ্য সাধন করেছো, এই কিছু বলবার নেই আমার, আমার সশব্দ নমস্কার নাও তুমি, তুমি যে করলে এটা আমার নাম দিয়ে আমার ইয়ে অনুলেখন করে যেটা লোকেদের কাছে তুলে ধরেছো, এটা আমার মনে হয় আমার জীবনের একটা মস্ত বড় ভবনে আমার জীবনে। এই যে গৌতম রায় আসলে ও তো ডক্টরেট, ও তো ফিজিক্স এবং এই সমস্ত নানান রকম জিনিস, ওইসব নিয়ে ওর মধ্যে 26টা বই আছে যেগুলো ছেলেমেয়েরা পড়ে, স্কুল কলেজে পড়ে। মানে অত্যন্ত সাদাসিধে লোক, মোস্ট আনএসিউমিং, এবং আমি বলবো গান পাগলা লোক। কেন যে আমার উপর এত দুর্বলতা ওই নিজে জানি, বলতে পারবে। এনিওয়ে, আমরা এতদিন তো গায়ক মান্না থেকে পেয়েছি, এখন লেখক মান্না থেকে পেলাম। এই যে বলবেন না, আমি মোটেই লেখক না। এই লেখক বলে আমার একটু আমার ভয় হচ্ছে এইসব জেনে শুনে। এই যে শুনুন এই বই পড়বার পর শুনুন কথা আমারটা, এই বই পড়বার পর কেউ যদি অপেক্ষা করে যে মান্নাবাবু কি লিখবেন পরে, না, এটা খুব অন্যায়। আমার জীবনের অনেকগুলো পাতা আমি উল্টে, এগুলো আমি এই বই যে বললাম যে বলে গেছি, কখনো কখনো গৌতম আমাকে পোক করে করে বার করেছে, এবং he has compiled it and he has done his very best to present it to you. The whole credit is his, not mine. Please. আচ্ছা, আমার যেটা প্রশ্ন, আমরা এবং এই বইটা সম্বন্ধে আমি গর্ব করে বলতে পারি, এই বইটা বেস্ট পাবলিশার অ্যাওয়ার্ড পেয়েছিল সেই বছরেই, এবং সেই বছরে বেস্ট পাবলিশার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আনন্দ পাবলিশার্স থেকে কাকুকে এবং আমাকে ওদের যে এমব্লেম, যে পাতা, বেল পাতার যেটা এমব্লেম, সেইটা সোনা প্রেজেন্ট করেছিল। ওনাকে একটা, আমাকে একটা রয়েছে এখানে, তো সেইটা করেছিল। আর এইটা বইটা জানুয়ারিতে রিলিজ হয়েছিল, 31 মার্চ অব্দি এর বিশাল রয়্যালটি হয়েছিল। যেহেতু ওনার নামই আছে অথর হিসেবে, আমি তো অনুলেখন করেছি, আমি ওনার থেকে গল্পগুলো জেনে জেনে যখন যেরকম ভাবে পেরেছি লিখেছি সুবিধে মতো। তো ওনাকে আনন্দ পাবলিশার্স থেকে সুবীর বাবু, ম্যানেজিং ডিরেক্টর, উনি ওনাকে চেকটা দিতে যান রয়্যালটি, উনি কিছুতেই নেননি, বলে আমি কিছুই করিনি, এটা আমি কি করে নেবো, এটা আমি নিতে পারবো না, এটা গৌতমকে দেবেন। এখানে বলে রাখি, এই সুবীর বাবু বইটা লেখাটা দেখে খুবই পছন্দ হয়েছিল, এবং অনেক ডিটেলস আছে, আমি পোস্টে কয়েক পাতা পাঠিয়েছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ এটা আমরা 3 মাস অন্তর মিটিং করি, তারপরে যদি হয় হবে। তারপরে 2-3 দিন পরে আমি ফোন পাই, শিগগির আসুন একবার, তখনই উনি বলে দেন যে হ্যাঁ আমরা এটা করবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ওনার সঙ্গে কথা বলে নিন, ব্যাঙ্গালোরে
ফোনে কথা বলি দিয়ে ওনার চেম্বার থেকে। তারপরে আমি ওনাকে নিয়ে যাই, সুবীর বাবুকে আর তখন বাদল বোস বেঁচে ছিলেন, দুজনকে আমি গাড়িতে ওনার বাড়িতে নিয়ে যাই, কন্ট্রাক্ট সই হয়। তারপর তো বইটা বিশাল বিক্রি হলো, বিশাল রয়্যালটি, উনি কিছুতেই সেই টাকা নেবেন না, আমিও নেবো না, কেননা এটা তো আমি করেছি ওনার অপ্রকাশিত দিকগুলো লোকের কাছে, মানুষের কাছে তুলে ধরতে, সেই জন্য আমি ওই রয়্যালটি নিইনি, বহুদিন পড়েছিল। তারপরে আমারই হঠাৎ মাথায় এলো যে আচ্ছা, আমাদের দেশে অনেক বড় বড় শিল্পী তো এসছেন, এক সময় তারা শীর্ষ স্থানে চলে গেছেন, তাদের সৃষ্টিতে ভরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে কালের প্রভাবে আস্তে আস্তে হারিয়ে গেছে। তো আমাদের কি উচিত না ওনার এত কাছাকাছি যখন এসছি, তাহলে সমস্ত ব্যাপারটা ওনার থেকে রেকর্ড করে রাখি, ওনার সব সৃষ্টিগুলোকে আমরা ধরে রাখি। তখনই আমার মাথায় এলো যে তাহলে ওনার একটা আর্কাইভ করবো। ওনাকে গিয়ে বললাম খুব আনন্দ করে, কাকু আমরা ঠিক করেছি আপনার একটা আর্কাইভ করব, একটা একাডেমি করব। উনি তো ভীষণ রেগে গেলেন, একদম না, এসব একদম করো না, লোকে কি ভাববে যে মান্নাদের বয়স হয়েছে, এখন আর ঠিক মতো গান করতে পারছে না, সেই জন্য নিজের ঢাল নিজে পেটাচ্ছে। আমার তখন যুক্তি তর্ক শুরু হলো যে কাকু আপনি আমায় চেনেন বলে এটা বলছেন, আমি যদি অন্য দেশে থাকতাম আপনি কি করে বলতেন? এইসব করে করে অনেক দিন ধরে যুক্তি তর্ক চললো, শেষকালে উনি বললেন আচ্ছা করো। এইবার যখন মান্নাদের সঙ্গীত একাডেমি তৈরি হলো, আমি বললাম কাকু যদি এটা আপনি অন্তর থেকে আপনি সাপোর্ট করে থাকেন, তাহলে এই রয়্যালটির টাকা ফেলে না রেখে ওটা আমাদের নামে লিখে দিন, ওই টাকায় করি। উনি আনন্দের সঙ্গে লিখে দিয়ে দেন, এবং তারপর থেকে এই বইটার যত রয়্যালটি এবং এই বইয়ের যে ট্রান্সলেটেড ভার্সন বেরিয়েছে, যত রয়্যালটি সব টাকা কিন্তু আমাদের একাডেমিতে এসছে, এবং সেই টাকায় আমাদের এই আর্কাইভ তৈরি হয়েছে, এবং আমাদের অন্যান্য অনুষ্ঠান করেছি এখান থেকে সূত্রপাত। এবং তারপরে আরেকটু কথা বলি, তারপরে এই যেহেতু জীবনের জলসাঘরে ওনার মুখ দিয়ে বলা কথা, মানে অ্যাজ ইফ উনি বলছেন, তো নিজের মুখে তো বেশি নিজের গুণবনা বলা যায় না, সেই জন্য পরে ভাবলাম যে আরো কিছু কথা থেকে গেল যেগুলো মানুষকে জানানোর দরকার, সেই জন্যই আমি তখন করলাম মান্নাদে মান্য পরশু, এই বইটা লিখলাম, যেটা আমি বলছি আমি কিভাবে ওনাকে একটু একটু করে এক্সপ্লোর করেছিলাম। সেই জন্য এখানে আমার কোনো দায় ছিল না যে সব কথা বলবো না, সেই জন্য এখানে অনেক কথা আছে যেগুলো আমি উপলব্ধি করেছি, দেখেছি। এবং এই মান্নাদে মান্য পরশু এক সময় খুব বিক্রি হয়েছে, এটা অঞ্জলি পাবলিশার্স বার করেছিল, কিন্তু আলটিমেটলি অঞ্জলি পাবলিশার্স উঠে যায়, বইটা বন্ধ হয়ে পড়েছিল। হ্যাঁ, ওর পরে পারুল প্রকাশনী বার করে, ওতে একটা এক্সট্রা চ্যাপ্টারও লিখতে হয়েছিল যে উনি চলে যাওয়ার পরে কি হয়েছিল না হয়েছিল, সেটা নিয়ে যতটুকু লেখা সম্ভব লিখেছিলাম। এইটা হচ্ছে ওই বইটা মান্নাদের। এই দুটি বইতেই মান্নাদের স্বহস্তে এইটা উনি প্রথম কপিতে কি লিখে দিয়েছিলেন একটু দেখুন। নিয়ে দিচ্ছি, আমি দেখলাম ওই জন্য আমি বলছি। লেখা আছে, গৌতম তুমি আমাকে আমার শেষ দিন পর্যন্ত ঋণী করে রাখলে, ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি চিরসুখী হও। মান্না কাকু, সমগ্র ভালোবাসা নাও, অজস্র ভালোবাসা নাও। তারপরে আবার লেখা মান্না দে, ওনার নিজের হাতে লেখা। আর এই বইটাতে আছে যেটা উনি লিখেছেন, আমার পরম প্রিয় গৌতমকে অজস্র ভালোবাসা জানাই, সঙ্গে আমার অফুরন্ত আশীর্বাদ রইল, এবং সারা জীবন পথ চলার সঙ্গী হয়ে রইল। মান্না দে। এইখানটা লিখেছিলেন দেখুন পেছন দিকটা, 30/7, এই যে পেছন দিকটা, এটা ম্যানস্ক্রিপ্টে লিখেছিলেন। আর ম্যানস্ক্রিপ্টে এটা লেখা আছে, এটা তো এখান থেকে আপনারা দেখতে পাবেন না, আমি ওনাকে অনুরোধ করব যে এটা একদম ক্যামেরায় সরাসরি পর্দায় দেখতে পাবেন। এর থেকে ভালো করে কেই লিখতে পারে। তোমাকে আমার অন্তরের ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এত সুন্দর করে লোকের কাছে পৌঁছে দিতে। ভালোবাসা নাও কাকু, এখানে লেখা আছে বইয়ের পিছনে তোলা আছে, এটা নিশ্চয়ই পর্দায় দেখতে পাবেন। এর ভূমিকাটা ওনার লেখা, ভূমিকা তো এই বইটার ভূমিকা তো আসবো,
কিন্তু এই যে মান্নাদের নিজের হাতে যে ভূমিকা লেখা আপনারা দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন। তবে এত পরিষ্কার করে দেখানোর জন্য কারো কাছ থেকে পরে আমরা এখানে এডিটিং করে দেখিয়ে দেব। ম্যানস্ক্রিপ্টে এরকম আরও একটা কি সুন্দর লিখে দিয়েছিলেন এক জায়গায়, সেটা দেখুন একবার, সেটা দেখাই, দাঁড়ান। এরপরে একেবারে মান্নাদের সঙ্গীত একাডেমি কিভাবে প্রতিষ্ঠা হলো তার একটা ঘটনা আপনারা জানলেন। 2005 সালে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রিকৃত করা হলো। 2006 সালের 1 মে প্রতিষ্ঠিত হল মান্না দে সঙ্গীত একাডেমি সংগ্রহশালা। এই সংগ্রহশালার দ্বারোদ্ঘাটন করলেন একাডেমির সভাপতি, বিশিষ্ট সুরকার এবং শিল্পী মান্নাদের কনিষ্ঠ ভ্রাতা শ্রী প্রভাস দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বহু বিশিষ্টজন, রতু মুখোপাধ্যায়, মিল্টু ঘোষ, রণজিৎ মুখোপাধ্যায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সুদেব দে, হরপ্রসাদ মন্ড প্রমুখ। মে 2006 আমাদের একাডেমির প্রতিষ্ঠা হলো। আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন শ্রী প্রভাস দে, ছোট কাকা, যিনি মান্নাদের ছোট ভাই। উনি আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, আমি ছিলাম প্রথম ফাউন্ডার সেক্রেটারি। এবং সেই উদ্বোধনের দিনে অনেকে আমাদের মধ্যে এসছিলেন। এবং সবচেয়ে ভালো যেটা, সেটা কাকু ব্যাঙ্গালোর থেকে আসতে পারেননি, কিন্তু বিকালের দিকে উনি ফোন করে আমাদের সবার সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানিয়েছিলেন। এটা আমাদের একটা বিশাল বড় পাওয়া। বিখ্যাত মানুষরা তার সঙ্গে যুক্ত ছিলেন, আছেন এখন, এবং আমরা যারা আরো অনেকে আছি যাদের সঙ্গে হয়তো অনেকের অনেক পরিচিতি নেই, কিন্তু আমরা নিয়ত ভগবানের প্রার্থনা করার জন্য মন্দিরে যেমন যাই, মান্নাদের সঙ্গীত একাডেমিতে আমরাও সেরকম নিয়মিত প্রার্থনা করার মতো আমরা ওনাকে প্রার্থনা করি, ওনার আশীর্বাদ চাই, তবে হয়তো আমরা ওনার জন্মদিন পালন করি। 2007 সালের 1 মে মহা সমারোহে শিল্পীর জন্মদিন পালিত হল মহাজাতি সদন প্রেক্ষাগৃহে। 9 নম্বর মদন ঘোষ লেনে তাঁর গানের ঘরের আঙ্গিকে বৈঠকে মেজাজে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন ভরিয়ে দিলেন মান্না দে। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনাদের আশীর্বাদ পেলে, আপনাদের প্রশ্রয় পেলে, আপনাদের সহযোগিতা পেলে মান্নাদের সঙ্গীত একাডেমি নিশ্চয়ই আপনাদের সাহায্যে আরো এগিয়ে যাবে। কিন্তু আরেকটা কথা যেটা হচ্ছে যে শুধুমাত্র আক্ষরিক অর্থে বইয়ের পাতায় তো আটকে ছিল না ব্যাপারটা পরবর্তীতে জীবনের জলসা ঘরে তথ্যচিত্র নির্মাণ হয়। এই তথ্যচিত্রটির বিষয়ে আমরা একটু জেনে নেব ডক্টর গৌতম রায়ের কাছে। হ্যাঁ, এই বইটা জীবনের জলসাঘরে অনেকগুলো ভাষায় ট্রান্সলেটেড হয়ে বেরিয়েছে। পেঙ্গুইন থেকে বেরিয়েছে, তারপরে এই পুনের একটা পাবলিশার মারাঠি ভাষায় বার করেছে, ওখানে সুমন কল্যাণপুরের প্রিফেস আছে। তো সেসব হয়েছে, কিন্তু সবাই তো বই পড়ে না। তখন মনে হলো যে সবাই তো বই পড়ে না, তো যারা বই পড়ে না তাদের জন্য কি করা যায়। তখন একটা মনে হলো যে ওটা নিয়ে একটা তথ্যচিত্র করার দরকার। তো প্রথমে আমার এক স্টুডেন্ট মোনালিসা, ও ইউএসএ তে থাকে, ও কম্পিউটার সায়েন্সই পড়েছে, কিন্তু ওখানে গিয়ে হলিউডের ভর্তি হয়ে সিনেমা তৈরি করতে, এখন ডাইরেক্টর, ও প্রফেশনাল ডাইরেক্টর। ওকে বললাম আমি যে তুমি এরকম কিছু করতে পারো।
বললো হ্যাঁ, বলে ও একটা চিত্রনাট্য তৈরি করেছিল ভালো, কিন্তু ওইটা বেশ বড় হয়ে গেছিল। তো ওইটা করার কথা ছিল গৌতম ঘোষের, বিখ্যাত চিত্র পরিচালক। তো গৌতম ঘোষ নিজেই একবার দেখি টেলিভিশনে এই বইটা দেখিয়ে যে আমি এটা নিয়ে একটা তথ্যচিত্র করতে চাই। তো আমি যোগাযোগ করি, আমার সঙ্গে ভালোই আলাপ ছিল। ওনাকে নিয়ে কাকুর কাছেও গেছিলাম একবার, নিয়ে গেলাম, কেননা উনি বলেছেন এটা করবেন। তো ওটা ওই তথ্যচিত্রটা করবেন উনি ঠিক ছিলেন, কিন্তু তারপরে ওনার কিছু প্রবলেম হলো। একটা সিনেমা করছিলেন যাত্রা, ওটা নিয়ে কিছু আইনি পরিস্থিতি হয়, যার ফলে ওনার অসুবিধে হয়। উনি বললেন যে এখন আমি একটু কাটিয়ে না ওঠা অবধি কিছু করতে পারছি না। তো আমি ভাবলাম ওনার তো কাকুর তো বয়স হচ্ছে, এরপরে যদি ওনার আশা বন্ধ হয়ে যায় তখন কি হবে, তাহলে তো আর হবেই না। তো মোনালিসাকে আবার বলতে ও একদিন আমায় বললো আপনি চলুন আমি আরেকজনের কাছে নিয়ে যাই। বলে ওর পরিচিত ডক্টর শতরূপা সান্যালের কাছে নিয়ে গেছে সল্টলেকে। শতরূপা খুব ভালো নেই, তো ওর প্রতিভা দেখে আমি অবাক। ও বলল যে দেখুন এটা না তথ্যচিত্র করলে ওটা অতটা অ্যাট্রাকটিভ হবে না, এটাকে একটা গল্পের মোড়কে বলতে হবে। যেমন বলে ইনস্ট্যান্টলি একটা গল্প ডেভেলপ করে বলে দিল। আমি অবাক হয়ে গেলাম। বললো আমি এটা এরম ভাবে করবো, আমি যদি করি। আমি বললাম ভালো, খুব ভালো করবো, কত কি টাকা পয়সা লাগবে? বললো না ওনার জন্য করবো, টাকা পয়সা লাগবে না। তো উনি আমাদের ফ্রিতে ওটা করে দিয়েছিলেন। জীবনের জলসা করে, যাতে মান্নাদেই ওনার নিজের কথা বলছে, কিছু এনঅ্যাক্টমেন্ট আছে ওনার ছোটবেলার ঘটনা, এইসবগুলো এনঅ্যাক্টমেন্ট করা, ওতে অনেক জিনিস আছে। এটাও তো দেখি সবাই দেখেছে, সবাই কিছু করেছে, কারণ এখন অনলাইনেই এগুলো পাওয়া যায়। শিল্পীর সঙ্গীত জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ডক্টর শতরূপা সান্যালের পরিচালনায় আমরা পরের বছর তৈরি করলাম একটি তথ্যচিত্র জীবনের জলসাঘরে। আরতি মুখোপাধ্যায়, রতু মুখোপাধ্যায়, মিল্টু ঘোষ, আরো অনেকে ছিলেন। ডক্টর গৌতম রায়ের লেখা অনুলিখন আর কি, লেখা মানে তো ইতিহাসকে ধরে রাখা। ডক্টর গৌতম রায়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাবো। উনি এই একাডেমির সম্পাদক। নমস্কার, সমস্ত অতিথিদের আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমাদের এক খুব শুভ দিন। আজকে আমরা পদ্মভূষণ মান্নাদের গান এবং জীবন নিয়ে তথ্যচিত্র জীবনের জলসাঘরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। তো এই অনুষ্ঠানটি যে করা হলো, এটা সম্বন্ধে আমাদের এই মান্নাদের সঙ্গীত একাডেমির তরফ থেকে দু একটা কথা না বললে চলবে, মানে ঠিক হবে না। সেটা সঙ্গীত একাডেমির 2 বছর পূর্ণ হলো। এই 2 বছরের মধ্যে আমরা এই ডকুমেন্টারি ফিল্মটা তৈরি করতে পেরেছি। যদিও এটা বয়স 2 বছর, কিন্তু এটা স্বপ্নের মধ্যে বহু বছর আগে থেকেই ছিল। সেটা আজকে হয়তো তার কিছুটা শুরু হলো, আর একটা কিছুটা দিয়ে শুরু হলো। তো এর পেছনের একটু ঘটনা দু একটা কথা না বললেই না। এইটা আমাদের স্বপ্নের মধ্যে বহুদিন ধরে ছিল। পদ্মভূষণ মান্নাদে ছিলেন আমাদের কাছে একটা অনেক দূরের কোন গ্রহের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, যার নাম দূর থেকে শোনা যায়, যাকে দূর থেকে দেখা যায়। কিন্তু কি জানি কোন পূর্বজন্মের হয়তো কোনো সুফলের জন্য হঠাৎ খুব কাছাকাছি চলে আসার সুযোগ পেয়েছিলাম। এবং এসে যখন দেখলাম যে ওনার যে আসল পরিচয়, উনি সঙ্গীত শিল্পী, বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং অনেক ভালো গানে সুর দেন, কিন্তু এটা ওনার পুরো সামগ্রিক চরিত্রের মাত্র একটা সামান্য দিক। আমি ওনাকে যত দেখেছি মানুষ হিসেবে, স্নেহশীল পিতা হিসেবে, গর্বিত স্বামী হিসেবে এবং মানুষকে ভালোবাসতে যেভাবে দেখেছি, সেটা আমি যত দেখেছি আমি তত অবাক হয়ে গেছি। উনি হিমালয় উচ্চতার মানুষ হয়ে একেবারে মাটির কাছাকাছি থাকেন সব সময়।
এবং এইগুলো দেখার পর আমার মনে হয়েছে কি সমস্ত মানুষদের এটা জানানো দরকার। ওনার যে আরো পরিচয় আছে এবং সঙ্গীত শিল্পী হিসেবে ওনার মাত্র একটা ডাইমেনশন এই সমস্ত পৃথিবীর লোকেরা জানেন, অন্য ডাইমেনশন গুলো জানানোর দরকার। সেই জন্যে বহু বছর ধরে খুব উত্তপ্ত করেছি ওনাকে, করে ওনার যে আত্মজীবনী প্রকাশিত হয়েছে জীবনের জলসাঘরে, তাতে আমি সামান্য একটু ওনাকে হেল্প করেছিলাম অনুলেখন করে। কিন্তু এটা করার পর এই বইটা ইংরেজি ভাষায় বেরিয়েছে পেঙ্গুইন থেকে, মেমোরিজ কাম অ্যালাইভ, এবং এটা হিন্দিতে বেরোচ্ছে আগামীকাল, পেঙ্গুইন থেকেই বেরোচ্ছে। আগামী 7 তারিখে এর মারাঠি ভার্সন বেরোচ্ছে এবং খুব তাড়াতাড়ি এর গুজরাটি ভার্সনও বেরোবে। কিন্তু তবু আমার মনে হয় কি সবাই তো বই পড়েন না, যারা বই পড়েন না তারা কি করে জানবেন, এবং তাদের জন্য এই চিন্তা ভাবনাটা আসে। কিন্তু এত বিরাট একটা ক্যানভাসকে তো একটা ডকু ফিচার ফিল্মের মধ্যে অল্প কথায় তো ধরা যায় না। তাই কিছু কিছু বিশেষ এফেক্ট নিয়ে বা কিছু কিছু স্পেশাল ডাইমেনশন নিয়ে এই ডকু ফিচার ফিল্মটা আমরা তৈরি করেছি। এটা ডক্টর শতরূপা সান্যাল উনি বিনা পারিশ্রমিকে আমাদের এখানে নির্দেশনা দিয়েছেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং এখানে সারেগামা ইন্ডিয়া লিমিটেড থেকে মিস্টার এস.এফ. করিম আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং এটা আমাদের সারা পৃথিবীতে বিক্রি এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্ব উনি নিয়েছেন, আমরা ওনার কাছেও কৃতজ্ঞ। এই হচ্ছে ব্যাপার। এবং আর একটা কথা যেটা বলতেই হবে, আমাদের এই মান্না দে সঙ্গীত একাডেমি কিন্তু নিছক একটা ফ্যান ক্লাব নয়, আমাদের অনেক বড় উদ্দেশ্য আছে। আমরা বাংলা গান এবং অন্য সমস্ত ভাষার গানের একটা কমপ্লিট আর্কাইভ তৈরি করছি। আমরা এটা শুরু করেছি পদ্মভূষণ মান্না দেকে নিয়ে, এবং আমরা নিজেদের কাছে অঙ্গীকারবদ্ধ ওনার কোনো গান আমরা হারিয়ে যেতে দেব না, ওনার কোনো রেকর্ডিং আমরা হারিয়ে যেতে দেব না। আমরা সমস্ত ধরে রাখবো আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য, এই সমস্ত আমরা ধরে রাখবো। এবং এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি গবেষণার কাজ শুরু করছি, খুব তাড়াতাড়ি পিএইচডি এবং অন্যান্য গবেষণার কাজ ওনার গান দিয়ে এবং ওনার জীবন থেকেই শুরু হবে। এবং এটার ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয় কিছু এটা নিয়ে বলবেন। তো এইটা নিয়ে আমি বলছি, এইগুলো আমরা করব, খুব তাড়াতাড়ি করব, এবং এগুলোর জন্য আমরা নিজেদের কাছেই অঙ্গীকারবদ্ধ। আর কথা বাড়াচ্ছি না, আগামীকাল ওনার শুভ জন্মদিন, সেই জন্মদিনের আমরা বলছেন যে আমরা সেইটা রিলিজ করব, এই সেই ঐতিহাসিক এই সেই প্রার্থিত মুহূর্ত। ডক্টর গৌতম রায় প্রত্যেকের হাতে একটি করে ডিভিডি তুলে দেবেন। ডক্টর গৌতম রায় প্রত্যেক জীবনের জলসাঘরে। প্রিমিয়ার শো হল 2008 সালের 30শে এপ্রিল নন্দন প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, প্রতিম চট্টোপাধ্যায়, অধ্যাপক করুণা সিন্ধু দাস এবং অগণিত মান্নাদের জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। 2009 সালের 1 মে
কলামন্দির প্রেক্ষাগৃহে আমরা আয়োজন করেছিলাম শিল্পীর জন্মদিন পালনের এক বিশেষ অনুষ্ঠান। অনিবার্য কারণে শিল্পী উপস্থিত থাকতে না পারায় সে অনুষ্ঠানটি বাতিল করা হয়। প্রায় 2 মাস পর 28শে জুন সকালে মহাজ্যোতি সদনে আয়োজিত হল একটি অনুষ্ঠান, বেঁধেছি আমার স্মরণবীণ। এই অনুষ্ঠানের শেষে 2009 সালের মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের হাতে এই পুরস্কার তুলে দেন स्वयं शिल्पी मान्ना। उसकी मोहब्बत में गुम है तू, वही सूरत नजर आएगी जारसू। कौन क्या है उसकी तरह से कोई क्या जाने, तेरे नैना तलाश कर जिसे वो है कुछ पे कहीं दीवान। তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমর হতাম ভগবধূ, ভ্রমর হতাম। গুন 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 গাও। তুমি তেঁতুলের টক যদি হতে, পান্তা ভাতে মেখে ফেলতাম। आत्मा मोरी महल है माया जाल, वो दुनिया मोरे बाबुल का घर, ये दुनिया ससुराल। जाके बाबुल से नजरे मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुन बता के तुम्ही नंदिनी आगे तो 2009 29শে মে আমাদের একাডেমির এক অন্যতম স্বপ্ন পূরণের দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 150 বছর পূর্তি উৎসব এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি স্মরণে রবীন্দ্রনাথের নামাঙ্কিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দোতলার একটি প্রকোষ্ঠে মান্না দে মিউজিক আর্কাইভের উদ্বোধন হল। এই আর্কাইভ উদ্বোধন করলেন স্বয়ং শিল্পী মান্না দে এবং তাঁর স্ত্রী শ্রীমতী সুলোচনা দে। এই অনুষ্ঠানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক করুণা সিন্ধু দাস এই আর্কাইভ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করলেন। অধ্যাপক অগ্নিব বন্দ্যোপাধ্যায় মান্না দের সুরসৃষ্টির ওপর গবেষণা কার্য শুরু করার কথা বললেন। একাডেমির তরফ থেকে সম্পাদক ডক্টর গৌতম রায় প্রতি বছর রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রথম স্থানাধিকারীকে মান্না দে পদক প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুমতি প্রার্থনা করলেন। শ্রীমতী সুলোচনা দে বললেন, এই সংগ্রহশালা তাঁর কাছেও এক স্বপ্ন পূরণের দিন। এই অনুষ্ঠানে আমাদের স্মরণিকারও উদ্বোধন করা হলো। গত 13ই মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ রুমে 2010 সালের মান্না দে সঙ্গীত একাডেমি আয়োজন করল একটি আলোচনা সভার। বিষয় ছিল বর্তমান সমাজ এবং মান্না দের গানের প্রাসঙ্গিকতা। এই আলোচনায় বক্তব্য রাখলেন অধ্যাপক করুণা সিন্ধু দাস, জনপ্রিয় সুরকার সুপর্ণকান্তি ঘোষ। শ্রোতাদের সমৃদ্ধ করল বিশিষ্ট সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ বিশ্লেষণধর্মী আলোচনা। মান্না দে সঙ্গীত একাডেমির সম্পাদক শ্রী গৌতম রায় তিনি একটি স্মারক উপহার তুলে দেবেন মান্নাদার হাতে। কি তুমি আবার আরম্ভ করেছো কি গৌতম? কি করছো কি? ওই দিক দিয়ে দিন এই বাহ, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য, সব তোমারই জন্য। চমৎকার লেখা মান্নাদার এই একটি বিশেষ ফলক। মান্নাদার সঙ্গীত জীবনটাও এরকমই ট্রান্সপারেন্ট, সেই জন্যই মনে হচ্ছে এরকম একটা ট্রান্সপারেন্ট ক্রিস্টালের ফলক তাকে দেওয়া হয়েছে। গৌতম ওর অলমোস্ট আমার ছেলেরই বয়সী,
ও না হলে এই ফাংশনও হতো না। আর আমার সঙ্গীত একাডেমি যেটা তার কর্ণধারও সেটাকে জন্ম দিয়েছে ও, এবং ওর কাছে আমি আজীবন কৃতজ্ঞ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাগজে দেখো না হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, হৃদয় আছে যার হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয় লেখো না সেরা রয়ে যাবে, যদি কাগজে লেখো না। আমার জীবনটা আপনার প্রণাম করে জানে পাপ সবাই একটু দূরে, আমি আছি। Happy birthday, dear Manada. Happy birthday to you. সেইটা এই ব্যাপার। কিন্তু আমি একটা ব্যাপার বলতে ভুলে গেছি, যে এই যে মান্নাদে মান্যবরসু এই জীবনের জলসাঘরে যখন হয় আনন্দ পাবলিশার্সে, সুবীর বাবু বলেছিলেন কি, লেখাটা তো ঠিক আছে, লেখাটা ভালোই হয়েছে, কিন্তু এটার অ্যাডেড অ্যাডভান্টেজ হবে আপনি যদি কিছু রেয়ার ছবি দিতে পারেন, রেয়ার ছবি, এবং ওনার যদি গানের লিস্ট করে দিতে পারেন। তো রেয়ার ছবি জোগাড় করব কি করে না, ওনাকে থেকে চাইলাম, বললেন আমাদের তো বাড়িতে ছবি টবি রাখার সিস্টেম নেই, যেগুলো ছিল ওই কাগজের লোকেরা নিয়ে গেছে আর ফেরত দেয়নি। তখন আমার ডিজিটাল ক্যামেরা, তখন বিদেশ থেকে এসেছিলাম, তো ডিজিটাল ক্যামেরা বোধহয় আমি প্রথম এনেছিলাম। তো সেই ক্যামেরা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পুরনো ওদের যাদের ছবি ছিল সেই ছবি থেকে ছবি নিয়ে কম্পিউটার ফিনিশ করে করেছিলাম। এবার অসুবিধে হলো, উনি বম্বেতে গিয়ে যখন প্রথম গান শেখেন ওস্তাদ আমান আলী খান ওনার কাছ থেকে, তো ওই ছবি কলকাতা কেউ নামই শোনেনি, বোম্বেতে নাম শুনেছিল কিন্তু ছবি নেই। এই করে করে ফ্রান্সের একজনের থেকে ছবি পেয়েছিলাম, লীনা ল্যান্ডগার্টেন। সেই সময় উনি এসে ওনার উপর কাজ টাজ করেছিলেন। মানে এইটা নিয়ে বলতে গেলে একটা ঘটনা, বিরাট গল্প হয়ে যায়, শর্টে বলছি। এইভাবে করে করে বইতে ছবি দেওয়া হয়েছে। গানের লিস্ট করতে গিয়ে অসম্ভব বাজে ঘটনার সম্মুখীন হয়েছি, কত কি যে বিপদে পড়তে অপমানিত হতে হয়েছিল এ নেই। আমাদের এখানকার যিনি কর্ণধার ছিলেন HMB মিস্টার করিম, আমার খুব বন্ধু ছিলেন, এখন নেই উনি, তো উনি প্রচুর সহযোগিতা করেছিলেন, করে আলটিমেটলি লিস্ট হয়েছিল, করে এই বইটা এই জন্য মানে কমপ্লিটলি রেসপেক্ট হয়েছে, অথেন্টিক বই, এবং প্রচুর পুরনো রেয়ার ছবি জোগাড় করে সব দেওয়া ছিল। হ্যাঁ, শুধু ছবি নয়, তার সঙ্গে অথেন্টিক তথ্যগুলো যেগুলো আমাদের লাগে আমাদের অনুষ্ঠান।
আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে যাচ্ছি, যে সেটা হচ্ছে প্রথমে বইয়ে ভাবলাম যে ওনার একটা হরোস্কোপ দেওয়া খুব দরকার, যাতে এটা আরও কমপ্লিট ব্যাপার হয়। এবার হরোস্কোপ উনি বলেছিলেন ওনার জন্মদিন 1 মে 1920 সাল, কিন্তু দিনটা বৃহস্পতিবার। এবার আমাদের ইম্পর্টেন্ট একজন মেম্বার ছিলেন গোবিন্দ কৃপা ভট্টাচার্য, উনি আবার বড় অ্যাস্ট্রোলজার। তো ওনাকে বললাম, গোবিন্দদা এই হরোস্কোপটা করে দিন, কেননা ওনার কাছে বললেন আমার কাছে কোনো হরোস্কোপ নেই। এবার এটা করতে গিয়ে গোবিন্দদা দেখলেন কি 1 মে 2020 এটা বৃহস্পতিবার কিছুতেই হচ্ছে না, এটা ছিল 1919 সালে, আর একটা 2026 না কত সাল। আমি বললাম সে কি এরম ব্যাপার? তো তখন যাতে ওটা আরেকবার কনফার্ম করা যায়, আর একজন অ্যাস্ট্রোলজার আমারই এক ভাই অপূর্ব, ও ভালো অ্যাস্ট্রোলজার, ওকে দিলাম, ও একই কথা বলল। তখন আমি আবার একটা কম্পিউটারে প্রোগ্রাম লিখে 1919 সালের মে মাসের ক্যালেন্ডার এবং 1920 সালের ক্যালেন্ডার তৈরি করলাম গ্রাফিক্যালি করে, দেখলাম একদম ঠিক 1919 সালের 1 মে বৃহস্পতিবার ছিল, কিন্তু 1920 সালের 1 মে কিছুতেই বৃহস্পতিবার হচ্ছে না। তো তখন আমি কাকুকে বললাম, কাকু আপনার কিছু একটা ভুল হচ্ছে ইয়ার অফ বার্থ, কেননা পুরো ব্যাপারটা বললাম। উনি বললেন হ্যাঁ ঠিকই বলেছ, আমার জন্ম 1919-এ। আমি ওটা মাঝে মাঝে ভুল করে 1920 বলি, অনেক জায়গায় ব্যবহারও করেছি আগে, এটাই হবে। তারপরে আবার একটু ইয়ার্কি করেই বললেন, তুমি তো আমার 1 বছর বয়স বাড়িয়ে দিলে। তো সেই থেকে ওনার জন্মদিন 1 মে 1919 হিসেবেই কাউন্ট হয়। করতে গেলেন আগে, সেগুলো সবই আছে এই বইতে। এর জন্য যে অপরিসীম পরিশ্রম করতে হয়েছে, এর জন্য যে জ্ঞান হারা হয়ে কাজ করতে হয়, তার একটা নিদর্শন আমরা পেলাম, জানতে পারলাম অনেক। তবে এছাড়াও আমরা দুবার 2015 সাল আর 2018 সালে গগনেন্দ্র প্রদর্শনশালাতে কাকুর রেয়ার ছবির এক্সিবিশন করেছিলাম। সেটা উচ্চ প্রশংসিত হয়েছিল, প্রচুর মানুষ দেখে গেছেন এবং আমাদের কমেন্ট খাতায়, রিমার্কস খাতায় খুব ভালো ভালো রিমার্কস লিখেছিলেন। এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না,
আরেকটুকে বড় করে আমাদের প্রদীপ চালিয়ে এই প্রদর্শনী উপভোগ করার জন্য আমাদের ভালো তাকেও আহ্বান করছি সবাইকে অনুরোধ করছি হ্যাঁ, যা বলেছেন, আমি জীবনে প্রচুর সম্মান পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি, আমার নিজের প্রফেশনাল ফিল্ডে তো দেশে বিদেশে প্রচুর পেয়েছি, সেগুলো আমার এখন এখানে বলার ইচ্ছে হচ্ছে না। কিন্তু আমি গর্বিত যে আমার প্রিয় কাকু মান্না দে, ওনার উপরে কাজ করে যেটুকু কাজ করতে পেরেছি, ওনার বিশাল কর্মকাণ্ডের মধ্যে যেটুকু সামান্য কন্ট্রিবিউট করতে পেরেছি, তার জন্যে আমার এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এবং এটা নিয়ে অনেক জায়গায় আমি সম্মানও পেয়েছি, এমনকি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে আমন্ত্রিত হয়েছি, বক্তৃতা দিয়েছি, ওখানে 2 জায়গায় আমার সম্বর্ধনাও দিয়েছিল। এটা আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি। একটা কথা বলবো কিনা বুঝতে পারছি না, বলেই ফেলি। সেটা হচ্ছে বছর 3 আগে আমার একটা রবীন্দ্রসঙ্গীতের সিডি বেরিয়েছিল রাগা কোম্পানি থেকে, তাতে বেশ কিছু গান আমি গেয়েছিলাম। তো গেয়েছিলাম, একটা স্মৃতি থাকবে, আমি যখন থাকবো না গানগুলো তখনও বাজানো যাবে, সেই জন্যে সেটা একটুখানি বাজিয়ে দেখাই বরঞ্চ। আজকে যে সময় ধরে আমরা কথা বললাম, এই সময়টা আমরা 2টো ভাগে ভাগ করব। এই কথাগুলি আমরা 2টো পর্বে আমরা নিয়ে আসব, কারণ একসঙ্গে এতগুলো কথা একটা পর্বে আনা যাবে না, আনা সম্ভব না। সেই জন্য আমরা এই আজকের কথোপকথনগুলো, আমাদের মধ্যে যে কথা হলো, তাকে ঈশ্বরের বরপুত্র পদ্মভূষণ মান্না দেখে নিয়ে, এটা তো আত্মনির্ভরতার একটি কি বলবো শিরোপা, কিন্তু আসলে যেটা বলে অভ্যস্ত সঙ্গীতের বরপুত্র, তাকে নিয়ে কথা তো পুরোই না, কথা 2টো পর্ব কেন, 4টে পর্ব, 5টা পর্ব করে। তবু আজকে একটু সেই যে বলে না, ইতিহাস কিছু রেখে যেতে হয় পরবর্তী প্রজন্মের জন্য, তাহলে তো সব তো কালের গর্ভে হারিয়ে যায়। আজকে বোধহয় কিছু রেখে যাওয়া গেল, আজকে বোধহয় কিছু রেখে যাওয়া গেল, যা হয়তো একেবারে কালের গর্ভে হারিয়ে যাবে না, যা হয়তো পরবর্তী প্রজন্ম, আমাদের শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা বন্ধুরা তাদের কাছেও রাখবেন। তো সুতরাং আসুন, আজকে এই পর্যন্ত কথা থাক, কিন্তু এটি 2টি পর্বে আপনারা দেখতে পাবেন। মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে বিনীত শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। এবং যে মানুষটির সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বললাম, একটাই কথা, সবাই এক কথাই বলে, আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক একাগ্রতা আছে, আপনার জেদ আছে, আপনার ইচ্ছে আছে, তাই করেছেন। আমি এই কথা একবারও বলছি না। মান্না দে সঙ্গীত একাডেমি এবং আপনাদের অনুভূতি নিয়ে আমি একটাই কথা বলবো, এই সমস্ত কাজ করতে গেলে আমি শুধু এইটুকু কাজ বলছি না, তার নিজের সৃষ্টি, তার নিজের লেখাপড়া জগতের সৃষ্টি, এবং তার সঙ্গে এই নতুন সৃষ্টি অর্থাৎ মান্না দেকে নিয়ে সৃষ্টি, এই কাজটি করতে গেলে না, এটি খুব সাধারণভাবে করা যায় না। শুধুমাত্র একাগ্রতা, শুধুমাত্র জেদ, শুধুমাত্র ইচ্ছে থাকলেই হয় না, এর জন্য একটা জিনিস লাগে, সেটা অজ্ঞানতায় আসে। সেই জিনিসটির নাম স্বপ্ন। স্বপ্নটা জেগে জেগে দেখতে হয়। ডক্টর আবুল কালাম তিনি বোঝাইছেন, স্বপ্নটা জেগে জেগে দেখতে হয়, স্বপ্ন যদি সত্যি আমরা কেউ স্বপ্ন দেখতে পারি, তাহলে হয়তো তোমার মতো মানুষের কাছ থেকে কিছু জানতে পারছি, শিখতে পারছি, যেমন আমরা হয়তো তেমন কিছু পরের প্রজন্মকে জানাবো। সেটা এই কথা বলে ডক্টর গৌতম রায়, আমাদের প্রিয় গৌতম দাকে নমস্কার শ্রদ্ধা জানিয়ে আজকের মতন আমরা দুজনেই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু একটা অনুরোধ রাখছি, যদি মনে হয় আমাদের কাজে আপনাদের সাপোর্ট করা উচিত, তাহলে এগিয়ে আসুন আমাদের সঙ্গে। আমাদের
আমাদের আরো কাজ করতে উৎসাহ দিন, আরো সাপোর্ট করুন, যাতে আমরা আর্কাইভটা তো করেইছি, আরো অনেক কাজ আমরা করতে চাই, যাতে করতে পারি। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। অন্ধকারে অস্ত্রবীর লিপি লেখা আমার তার অর্থ শেখা, তোর প্রাণে বাঁশির তান সেনানা, সেই আমারই ছিল জানা, তোর প্রাণে বাঁশির তান সেনানা, সেই আমারই ছিল জানা। আজ মরুন বিনার অজানা সুর নেব সিধে, বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে, আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলি শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে, আধার রাতে একলা